কেউ ধরে উঠায়। সেই সময় আরেকটা বাজ পড়ে। সেই আলোতে দেখে একটা সুদর্শন চেহারার যুবক তার চোখের সামনে দাঁড়িয়ে আছে, চোখে চশমা পরা। এই ছেলেটিকে যেন তেই কোথাও দেখেছিল, ঠিক মনে পড়ছে না কোথায় যেন। ছেলেটি তের এক হাত চেপে ধরে উঠায়, তারপর সে গঙ্গির দিকে তাকিয়ে তার বুকে খুব জোরে একটা লাথি মারে। পরে ছেলেটি তের দিকে যায়। কেন যেন তেই ছেলেটির চোখের ইশারা বুঝে ফেললো। পরক্ষণে তেই নিজেও দুর্বল পায়ে গঙ্গির গলায় পাড়া দিয়ে অন্ডকোষ বরাবর লাথি মারে। ব্যথায় কুকড়ে যায় গঙ্গিউ। এরপরেই সে ছেলেটি আর দেরি না করে তের লাগেজ নিয়ে তের হাত ধরে বেরিয়ে যায়। বাইরেই তার গাড়ি রাখা ছিল। তে ছেলেটির হাত ধরে সামনে যতই এগোচ্ছে তে ততই মনে মনে ভাবছে, আরে এই ছেলেটাকে তো সেদিন আমি রেস্টুরেন্টে দেখেছিলাম। কি যেন নাম বলেছিল, জুন না যেন কি জানি একটা। ও হ্যাঁ, জিয়ন। জিয়ন ছিল নাম। কিন্তু সেদিন তো এই ছেলেটার চোখে কোনো চশমা ছিল না। মনে হয় আমার কোনো ভুল হচ্ছে, কারণ সেদিন তো একটা না দুটো ছেলে ছিল। একজনের চোখে চশমা ছিল আর অন্যজনের চোখে চশমা ছিল না। দেখতে হুবহুব একই রকম, তবে চশমা পরা ছেলেটাকে দেখলে কেমন যেন অন্যরকম মনে হয়েছিল আমার কাছে। তার মানে এই ছেলেটাকে সেই দিন আমি জিয়ন নামের ওই ছেলেটার সাথে দেখেছি। কিন্তু এই ছেলে হঠাৎ করে এখানে কেমন করে এলো, তাও আবার আমার এমন বিপদের সময়। যেন সে আমার জন্য ফেরেশতা হয়ে এসেছে এখানে, এই নরপিশাচের হাত থেকে আমাকে রক্ষা করতে। আচ্ছা, এই ছেলেটা আর ওই জিয়ন কি যমজ ভাই? দেখতে তো তাই মনে হচ্ছে। আচ্ছা, উনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? কথাগুলো ভাবতে তেকে আবারও ভয় ঘিরে ধরলো। বুক ধরপড় করতে লাগলো। তে এই মাত্র 1 জানুয়ারি থেকে বাঁচিয়ে এখন আবার আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এই ছেলে? তে তখন গাড়িতে কান্নারত গলায় চেঁচিয়ে উঠল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? নামান আমাকে, আমাকে, আমি আমি নেমে যাব। ড্রাইভিং করার মাঝে তে চিৎকার শুনে ছেলেটি এমনভাবে তের দিকে তাকালো যেন তের প্রাণ পাখি উড়ে যাওয়ার জোগাড়। মনে হয় ওই চোখ দিয়ে ছেলেটা তেকে গিলে খাবে। তে জানলই না ছেলেটি কেন তার দিকে এভাবে তাকাচ্ছে। তে ভয়ে চুপ করে থাকে। ওই চোখে চোখ রেখে কথা বলার সাহস তের আর হলো না। তেকে সিউলে নিয়ে আসে ছেলেটি। পরে তে জানতে পারে ছেলেটির নাম জাংকুক। সারা রাত ধরে অনেক জার্নি করে তে আর জাংকুক দুজনেই অনেক ক্লান্ত আর ক্ষুধার্ত হয়ে যায়। তাই জাংকুক প্রথমে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় তেকে, আর সেখানে তের সাথে জাংকুকের প্রথম ডিল করা হয়। তেকে প্রথমে জাংকুক চেপে ধরে, তার জীবনটা সংক্ষেপে বলতে তে ইতস্তত করছিল অনেক। কারণ একটা অচেনা ছেলের কাছে কিভাবে তার জীবনের ঘটে যাওয়া কথাগুলো অনায়াসে বলবে। তেই ভাবছে, এমন একজন অজানা ছেলেকে আমি কিভাবে বলবো এসব। কিন্তু এই জাংকুক যে আমাকে বলেছে সে নাকি আমাকে সাহায্য করবে, আমার মাকে আর ভাইকেও। আচ্ছা, আমি এটা ভেবেই অবাক হচ্ছি যে এই জাংকুক কিভাবে জানলো আমার মা আর ভাই সম্পর্কে, আর আমি সেই মুহূর্তে ওইখানে থাকবো আর আমার এত বড় ক্ষতি। উফ, আমি আর কিছুই ভাবতে পারছি না। তাও কেন যেন এই ছেলেটির উপর ভরসা করতে মন চাইছে আমার, একদম অজান্তেই। যতই হোক, ছেলেটি আমাকে আবারও ধর্ষণ হওয়া থেকে বাঁচিয়েছে ভেবেই তে তার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা কাহিনী বর্ণনা করে জাংকুকের নিকট বলতে বলতে তে কেঁদে ফেলে। রেস্টুরেন্টে তেমন কোনো মানুষ ছিল না, তবে ওয়েটার সহ বাকিরা কেমন ঘুরে ঘুরে চাইছিল তাদের দিকে। এতে করে জাংকুক বিরক্ত হয়ে একটা কেবিনে ঢুকে পড়ে তেকে নিয়ে। তারপর সে বলতে শুরু করে। তের কথাগুলো শুনে জাংকুক এবার বলে, ওকে, আমি সব বুঝতে পারছি। এখন তুমি আমার কথা মন দিয়ে শোনো। আমি তোমাকে সাহায্য করব, তবে তার বিনিময়ে
আমাকেও তোমার সাহায্য করা লাগবে। জাংকুকের কথা শুনে তার কান্না থেমে গেল। তে কিছুটা অবাক হলো জাংকুকের কথা শুনে। সাহায্যের আবার বিনিময় আছে নাকি? আর আমি কি বা সাহায্য করব ওনাকে? আমার কাছে তো টাকা পয়সা কিছুই নেই। আর সামনে বসা লোকটিকে দেখে মনে হয় সে যথেষ্ট সম্পদশালী। অন্তত তার অভিজাত পোশাক আর চেহারা দেখে তাই মনে হচ্ছে আমার। ভেবে তে তখন বিস্মিত গলায় বলল, আর সাহায্য? কিন্তু আমি কি সাহায্য করব আপনাকে? জাংকুক তখন তের দিকে চেয়ে শীতল গলায় বলল, তোমার সাথে আমার 1 মাসের একটা ডিল হবে। ডিল? কিসের ডিল? জাংকুক তখন ছোট্ট করে শ্বাস ফেললো। পর মুহূর্তে তার মুখ আবার কঠিন হয়ে গেল। সে টেবিলের উপরে 2 হাত এক করে এগিয়ে আসলো। তের চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলল, তোমাকে আমার ভাইয়ের গার্লফ্রেন্ড হতে হবে 1 মাসের জন্য। মানে এইসব আপনি কি বলছেন? আমি নিশ্চয়ই অন্য ভাষায় কথা বলছি না যে তোমার বুঝতে অসুবিধা হচ্ছে। যা বলছি সহজ ভাষাতেই বলছি। কিন্তু আপনার ভাইয়ের গার্লফ্রেন্ড, তাও আবার 1 মাসের জন্য? ঠিক বুঝলাম না ব্যাপারটা। আমার ছোট ভাই জিয়ন তোমাকে পছন্দ করেছে। আমি কখনোই আমার ভাইকে কোনো মেয়ের জন্য এতটা উন্মাদ হতে দেখিনি। সে জীবনে প্রথম কাউকে নিজের করে চাইছে। জিয়ন চায় তুমি তার গার্লফ্রেন্ড হও। মানে কি সে চাইলেই হবে নাকি? সব কি তার ইচ্ছে মতো চলবে? আমি কি পুতুল নাকি রোবট যে আপনার কথা মেনে আপনার ভাইয়ের গার্লফ্রেন্ড হতে যাব? আমার কোনো ইচ্ছে নেই নাকি? তাই কিছুটা রেগে গেল। এসব কি হচ্ছে তার সাথে? জাংকুক তখন দৃঢ় স্বরে থেমে থেমে বলল, আপাতত তোমার ইচ্ছে কিংবা মন বলতে কিছুই নেই। কথাটা শুনে তার ভেতরে ধেয়ে ওঠা রাগ ধপ করে নিভে যাইতে আস্তে আস্তে বলে, আপনি এভাবে বলতে পারেন না। তিক্ত হলেও সত্য। ব্যাপারটা তুমি অস্বীকার করতে পারবে না। তোমার বায়োডাটা আমি খুব ভালো করে জানি। তুমি চাকরি খুঁজছো কিন্তু পাচ্ছ না। তোমার মা আর তোমার ভাই ত্রিশালে থাকে। কোনো রকমে টেনে টুনে সংসার চলে তোমার। 3টে টিউশনি করো তুমি, সেখান থেকে কিছু তোমার মাকে দাও, তাও তুমি চলতে পারো না। হিমশিম খাচ্ছ জীবনের প্রতিটা ধাপে ধাপে। আপনি এসব কিভাবে জানলেন? সেটা জানা জরুরি না তোমার। তোমাকে আমি চাকরি ম্যানেজ করে দিতে পারবো, এমনকি তোমাকে ব্যাংক চেক লিখে দেবো আমি। তুমি জাস্ট অ্যামাউন্টটা বসিয়ে দেবে। ভেবে দেখো, শুধুমাত্র একটাই তো মাস। আমার ভাইয়ের আকর্ষণ বেশি দিন থাকবে না। একটা মাস শুধু তোমাকে অ্যাক্টিং করতে হবে যে তুমিও জিয়নকে ভালোবাসো, কেয়ার করো। জাস্ট 1 মান্থ। এই মাসের বিনিময়ে তুমি কিন্তু একটা বেটার লাইফ পাচ্ছ। ভেবে দেখো। এই বলে জাংকুক কপিতে একটা চুমুক দিল। তে ভেবে দেখলো, আসলেই তো আমার আর কোনো পথ নেই জাংকুকের কথা মেনে নেওয়া ছাড়া। আর আমার হাতেও তো কোনো টাকা পয়সা কিচ্ছুই নেই। তার উপর মা আর ভাই নাকি এখন ত্রিশালে নানা বাড়িতে থাকে। আমার নানা নানিরা কেউই নেই, বাড়িটা পরিত্যক্ত। সেখানে কিভাবে দিন কাটায় আমার মা আর আমার ভাইটা? আমি যে ব্যবসা করব ভাবছি, সে পুঁজিটুকু তো নেই আমার কাছে। বাসা ভাড়া, খাওয়া দাওয়া সব মিলিয়ে আমার হাতে টান লেগেই থাকে। এখন যদি 1 মাসের বিনিময়ে আমার পরিবার একটু সুখের দেখা পায়, তাহলে সেটাই না হয় হোক। মাত্র একটাই তো মাস, তারপর টাকা পয়সা হলে না হয় ব্যবসা করা যাবে। কথাগুলো ভেবে তৎক্ষণাৎ হ্যাঁ বলে দেয় জাংকুককে। কিন্তু তাই ভাবতেও পারেনি তার জীবনটা যে অন্যদিকে মোড় নিবে। জাংকুকের ভাই জিয়ন যে তাকে সারা জীবনের জন্য বন্দি করে রাখতে চাইবে। 1 মাসের ডিল শেষ হলেও জিয়ন কিছুতেই তাকে ছাড়তে চাইতো না, যদিও জিয়ন এসব ডিলের ব্যাপারে কিছুই জানতো না।
তের দম বন্ধ হয়ে আসছিল জিয়নের সাথে থাকতে থাকতে। এই নিয়ে জাংকুকের সাথে অনেকবার কথা কাটাকাটি হয়েছিল তের, কিন্তু জাংকুক এমন ভাবে দোষটা তের উপর চাপিয়ে দিল যে তেই আসলেই ভাবতে লাগলো যে তেই আসলেই দোষী। তারপর থেকে তে জাংকুকের দু চোখেও সহ্য করতে পারতো না। এই দুই ভাই একসময় তের জীবনটা অতিষ্ঠ করে তুলছে। অতীতের কথা ভেবে তে দীর্ঘশ্বাস ফেললো। এতক্ষণ ধরে একটু অতীতের স্মৃতিচারণ করছিল তাই। আসলেই আমি কতটা বোকা, তাই না? দুনিয়ার সবাই আমাকে ইউজ করে। দুনিয়াতে এসেছি আমি অন্যের ব্যবহারের বস্তু হতে। আর জীবন আমাকে কত কথা শোনালো। আমি নাকি চরিত্রহীনা, আমাকে নাকি কেউ বিয়ে করবে না। কথাটা মনে করে তে তাচ্ছিল্যের হাসি হাসলো। না করুক বিয়ে, আমি তো আর বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছি না। আচ্ছা, জীবন কি ভেবে আমাকে এত কথা শোনালো? চিরুনি তল্লাশি চালালেও তো আমার দোষ খুঁজে পাওয়া যাবে না এখানে। আমি দোষীটা, এটাই কি আমার দোষ তাহলে? তাই হাঁটুতে চোখ গুজে আবারও কেঁদে উঠল। সে একটু শান্তি চায়, শুধু মরে গেলেই শান্তি হয়তো তার। ঠক ঠক শব্দ হয় দরজায়। তাই মাথা তুলে তাকায়, চোখ ফিরিয়ে নেয় দরজার দিকে। দেখে জাংকুক দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তাই চোখ মুছে নেয় দু হাতে। ঘড়িতে দেখে এখন রাত 11:30। এত তাড়াতাড়ি রাত হয়ে গেল। জাংকুক তখন তের লাল হয়ে যাওয়া ফুলা ফুলা চোখের দিকে চেয়ে বলল, চলো। প্রশ্নবোধক চাহনিতে তে জাংকুকের দিকে তাকায়। জাংকুক তের প্রশ্ন উপেক্ষা করে তের খাটের কাছে আসে। তের হাত ধরে খাট থেকে নামিয়ে নেয় তেকে। তের চমক লাগানো দৃষ্টিতে তাকায় জাংকুকের দিকে। জাংকুক তের হাত ধরে নিয়ে যেতে যেতে বলল, একজন তোমাকে দেখতে চাইছে। কে? চলো, গেলেই দেখতে পাবে। তে দেখে সারা বাড়ি অন্ধকার। আয়ু আর লি চলে গেছে? মা কোথায়? ঘুমাচ্ছে। তারপর আর কেউই কথা বলল না। তে জাংকুককে অনুসরণ করতে থাকে। তবে জাংকুক এখনো তের হাতটা ধরেই আছে। এতে করে তের অস্বস্তি লাগছিল। হাত ছাড়াতে চাইছিল কিন্তু পারল না। জাংকুক তেকে নিয়ে বাড়ির পেছনের দিকে যাচ্ছে। জঙ্গলের পথ, লতা পাতা গাছের ঢাল এদিক সেদিক পড়ে রাস্তা বন্ধ করে রেখেছে। জাংকুক খুব সাবধানে তেকে নিয়ে পথ পার করলো। তারপর চলে আসলো নদীর ধারে। হিমশীতল হাওয়া এসে গা ছুঁয়ে দিল তের। শীতে কুঁচকে গেল তে। জাংকুক সেটা লক্ষ্য করে হাতে থাকা এক্সট্রা চাদরটা তের গায়ে জড়িয়ে দিল। আসলে জাংকুক সবটা জেনেই সাথে করে আলাদা একটা চাদর নিয়ে এসেছে। তের মনটা বেশ ফুরফুরা লাগছিল। তে মুখ হা করে ধোঁয়া ছাড়ছে। ছোটবেলায় তে ভাবতো তার পেটে বুঝি আগুন ধরেছিল। আবার এইভাবে দুই আঙ্গুল মুখের কাছে নিয়ে সিগারেটের ভঙ্গিতে ফু দিয়ে ধোঁয়া ছাড়তো। আকাশে জ্যোৎস্না থালার মতো চাঁদ উঠেছে আজকে আকাশে। নদীটায় রূপালী রঙা আলো ঝিলমিল করছে। আকাশ স্বচ্ছ। কতগুলো তারা এসে চাঁদকে সঙ্গ দিয়েছে। তাই মন মুগ্ধকর নয়নে তাকিয়ে রইল আকাশের দিকে। আকাশ দেখলে এটের মনটা ভালো হয়ে যায়। হঠাৎ কিছু একটা মনে পড়তে এটে জাংকুকের দিকে তাকালো। দেখলো জাংকুক তার দিকে তাকিয়ে আছে। জাংকুক, কার কথা বলেছিলেন তখন? কে দেখতে চেয়েছিল আমাকে? জাংকুক তখন তেকে আকাশের চাঁদটার দিকে ইশারা দেয়। এতে করে তে লজ্জা পাওয়ার সাথে সাথে বিস্মিত হয়। আসলেই জাংকুকের থেকে এই ধরনের আচরণ তে যেন আশাই করেনি। জাংকুক কেমন যেন বদলে যাচ্ছে। তে জাংকুকের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে গাছের গুঁড়িতে বসলো। জাংকুকও এসে বসলো তের পাশে। গাছের গুঁড়িটা বড়ই ছিল কিন্তু তাও তের কেমন যেন লাগছিল। তে একটু চেপে বসলো আরো। জাংকুকের কথা মাথা থেকে ঝেড়ে নজর দিল চাঁদের দিকে। কি সুন্দর মোহনীয় কোমল চাঁদটা। চারদিকের অন্ধকারকে বিদায় দিয়ে স্বর্গ থেকে এক টুকরো আলো যেন ধরণীতে ছড়িয়ে পড়েছে। জ্যোৎস্নারা গলে গলে পড়ছে। চাঁদের জাদুকরী আলোয় তের মন খারাপ নিমিষেই কুরফুরের মতো উড়ে গেল। বাতাসে নাম না জানা এক ফুলের ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। সৌরভে মুখরিত চারপাশ।
তেই বড় করে শ্বাস টেনে মিষ্টি সুবাসটা নিজের বুকের ভেতরে নেয়ার চেষ্টা করলো। এমন শান্ত, নীরব, নিস্তব্ধ পরিবেশে হঠাৎ জাঙ্কুকের পুরুষালী কণ্ঠ ঝংকার তুলে উঠে বলল, দ্য মুন ইজ বিউটিফুল, ইজন্ট ইট? তেই জাঙ্কুকের করা প্রশ্নেতে চাঁদের দিকে তাকিয়ে মন্ত্রমুগ্ধের ন্যায় বলে ওঠে, আসলে ইচ্ছে করে উড়ে চাঁদের দেশে চলে যেতে। ইস, যদি চাঁদের মতো জীবনটাও স্নিগ্ধ হতো। সকাল 7টা, সূর্যের দেখা মেলেনি এখনো। পরিবেশ ঢেকে আছে আবছা কুয়াশার চাদর গায়ে দিয়ে। 7-8 ফুট দূরে থাকা জিনিসগুলো অস্পষ্ট। আজ শীত একটু বেশিয়ে পড়ছে। জাঙ্কুক হাত দিয়ে চুলগুলো পেছনের দিকে ব্রাশ করলো, চশমাটা পরে নিল। বারান্দার রেলিংয়ের উপর 2 হাত ভর দিয়ে দাঁড়িয়ে শীতল আবহাওয়াটা উপভোগ করছে সে। তবে কিছুই দেখা যাচ্ছে না, বাগানটাও অস্পষ্ট। সকাল 7টা বাজলেও মনে হয় যেন এখন ভোর 4টা। আজ জাঙ্কুক জগিংয়েও যায়নি। শীতের তীব্রতা বেড়েই চলেছে। আজ বোধ হয় সারাদিনে কুয়াশা কাটবে না। জাঙ্কুক বারান্দার স্লাইডিং ডোরগুলো সবগুলো খুলে দিল। হুড় হুড় করে হিমশীতল বাতাসে কানায় কানায় পূর্ণ হয়ে গেল জাঙ্কুকের রুমটা। পরে জাঙ্কুক রুমে এসে রকিং চেয়ারে বসে। রুমে মৃদু সোনালি আলো জ্বলিয়ে দিয়েছে সে। তার চোখের সামনে 4 ফুটের একটা ক্যানভাস ঝুলানো। এটা সে মাত্রই আলমারি থেকে বের করে টানিয়েছে। জাঙ্কুক ঘোর লাগানো চোখে এক ধ্যানে তাকিয়েছিল ছবিটার দিকে। চশমা খুলে রেখেছে সে। এই ছবিটা কৃত্রিম উপায়ে নয়, নিজের চক্ষু দ্বারা দেখতে চায়। জাঙ্কুক রকিং চেয়ার থেকে উঠে ধীরে পায়ে এগিয়ে যায় ছবিটার দিকে। ছবিটা চমৎকার দেখতে। একজন রমণী কতগুলো ফুল হাতে নিয়ে বসেছিল। তার ঢেউ খেলানো চুল ফিটময় ছড়িয়ে সাদা ড্রেসে স্বর্গীয় অপ্সরীর ন্যায় লাগছিল রমণীটিকে। জাঙ্কুক ডান হাতের তর্জনী দিয়ে মেয়েটির গাল ছুলো, ঠোঁট স্পর্শ করলো। তৃষ্ণার্ত চাহনি মেলে তাকিয়ে থাকে জাঙ্কুক। তখন জাঙ্কুকের নাকে এসে লাগলো বেলি ফুলের মিষ্টি সুবাস। চোখ বন্ধ করে প্রাণ ভরে শ্বাস নিল জাঙ্কুক। মোহাচ্ছন্ন হয়ে পড়ে জাঙ্কুক। যতবারই এই ছবিটা তার কাছাকাছি থাকে ততবারই জাঙ্কুকের মনে হয় যেন সে বেলি ফুলের বাগানে এসেছে। এটা কি অলৌকিক কিছু? হয়তো জাঙ্কুকের কাছে মনে হয় এটা আসলেই অলৌকিক। এই রমণীর আরো অনেকগুলো ছবি এঁকেছে জাঙ্কুক। সেগুলোর সামনে গেলেও বিভিন্ন ধরনের ফুলের গ্রানে ছুঁয়ে যায় জাঙ্কুকের আশপাশ। কখনো লিলি, কখনো গোলাপ। জাঙ্কুক ভেবে রাখলো সে সবগুলো ছবি এখন রুমে টাঙ্গাবে। ঘুম থেকে উঠলে যাতে চোখে পড়ে, আর পুরো রুমটা ভরে যাবে বিভিন্ন ফুলের গ্রানে। কখনো খুলবে না এগুলো, আর কত লুকিয়ে রাখবে। আর না, যে যা ভাবুক ভেবে জাঙ্কুক আলমারি থেকে বড় বক্স বের করলো। বক্সে কাপড় মোড়ানো অনেকগুলো পেন্টিং। জাঙ্কুক পেন্টিংগুলো হাতে নিয়ে ছুঁয়ে দেখলো। এই ছবিটার সামনে আসলে গোলাপের গ্রান আসে। তখন খটখট আওয়াজে কড়া নেড়ে উঠল। জাঙ্কুকের ঘোর কাটে। সে পেন্টিংগুলো হাত থেকে নামিয়ে টেবিলে রেখে দিল। ছোট্ট একটা শ্বাস ফেলে এগিয়ে গেল দরজার দিকে। অল্প করে ফাঁক করলো দরজা। দেখলো বাহিরে রোজ দাঁড়িয়ে আছে। এবার সে পুরো দরজাটাই মেলে দিল। কিছু বলবেন আন্টি? রোজ কিছু বলবে তার আগে তার চোখ গেল দেয়ালে থাকা বড় একটা নিখুঁত চিত্রকর্মের দিকে। সেখানে এক গুচ্ছ ফুল হাতে নিয়ে বসেছিল হুরপরির ন্যায় রূপবতী কন্যা তেই। তা দেখে মৃদু হাসি খেলে গেল রোজের ঠোঁটের কোণায়। তিনি যা ভেবেছিল ঠিক তাই। তেই, এই তেই। রোজ তেইকে জাগাচ্ছেন। তেই মরার মতো ঘুমাচ্ছে। গত রাতে জাঙ্কুকের সাথে নদীর ধার থেকে এসেছিল 1:30 কি 2টোর দিকে। তাই সেই সময়কার ঘুম এখন উসুল করে নিচ্ছে তেই। কিন্তু মায়ের জ্বালায় সেটা ঠিক মতো হচ্ছে না। তেই অনেক বিরক্ত হয়। কম্বল দিয়ে মাথা ডেকে করে। রোজ শেষে না পেরে এক ঝটকায় কম্বলটা সরিয়ে দেয়। তারপর তের বাহু ধরে ঝাঁকাতে থাকে। এতে করে তেই উঠে বসে। ঘুম ঘুম চোখে বিরক্ত নিয়ে বলে,
মা, এখন মাত্র 7:30 বাজে। এই শীতে এই সময়টা এখন ভোর, এই টাইমে কেউ ঘুম থেকে ওঠে? কি হয়েছে তোমার, এমন কেন করো? আমার একটা কথা রাখতে হবে তোকে। কোনটা না রাখছি বলো না, কসম দে। উফ, বলো তো। এমন করে বলছো যেন কোনো দিনই তোমার কথা রাখিনি। বলছি তো রাখবো, বলো। তোকে বিয়ে করতে হবে। কথাটা শুনে তোর ঘুম ছুটে যায়। ঘুমে ফুলে থাকা চোখ মুহূর্তেই বড় বড় হয়ে যায়। মানে, মাথা খারাপ নাকি তোমার? এই সকাল সকাল বিয়ের ভূত তোমার মাথায় কোথায় থেকে চাপলো? সরো তো, ঘুমাবো। এই বলে তে কম্বল নিল মুখ ঢাকার জন্য, কিন্তু রোজ তা হতে দিল না। ছো মেরে কম্বলটা ফেলে দিল। উফ মা, তুই বিয়ে করবি কিনা বল। না, করব না। আমাকে কসম দিয়েছিস কিন্তু তুই। তে মায়ের কথা শুনে তে দু হাতে চুল খামচে দিয়ে ধরলো। রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সে। রোজ তার দু হাত নিজের হাতে রেখে বলল, জাংকুককে তুই বিয়ে করবি। কথাটা শুনে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। মানে, আমি কি ঠিক শুনছি? জাংকুকের মতো ভদ্র মানুষ দেখে হয়তো জাংকুক আমাকে যোগ্য মনে করছে, কিন্তু জাংকুক তো কখনোই আমাকে বিয়ে করবে না। আর না আমি জাংকুককে। ভেবে তে ছট করে হাত ছাড়িয়ে নিল মায়ের কাছ থেকে। তারপর হেসে বলে, তুমি পাগল হয়ে গেছো মা, পুরো পাগল হয়ে গেছো তুমি। এই বলে সে উঠে হাই তুলে বাথরুমের দিকে এগোতে লাগলো, কিন্তু রোজ এসে হাত চেপে ধরলো আবারও, আর বলল, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। এখন এই পাগল মায়ের কথা তো শুনতেই হবে। তুই জাংকুককে বিয়ে করবি, ব্যাস। তে তখন মায়ের কাছ থেকে হাত ছাড়তে ছাড়তে বলল, মা তুমিও না মানুষ আর খুঁজে পেলে না, বিয়ে করতে হবে, তাও কি না ওই জাংকুককে। এর চেয়ে ভালো সারা জীবন অবিবাহিতই থাকবো। তেই তুই জাংকুককে বিয়ে করবি। আমার এই কথাটা রাখতে পারবি না তুই মা? মায়ের এমন কথায় তে কোমরে দু হাত রেখে বড় করে একটা শ্বাস ছাড়লো। আচ্ছা মা, তোমার মাথায় বিয়ের চিন্তাটা ঢুকিয়েছে কে বলো তো? আরে জাংকুকই কেন? জাংকুকের কথাই বা তোমার মাথায় কেন আসলো শুনি? জাংকুক আর আমি দুই মেরুর। না সে আমাকে পছন্দ করে, না আমি জাংকুককে। সে কখনোই আমাকে বিয়ে করবে না মা। এই চিন্তাটা জাংকুকের স্বপ্নেও আসবে না, আমি 100% শিওর। বলেই তাই বাথরুমের দরজাটা আটকে দিল। তখন রোজ জোরে জোরে বলে উঠল, জাংকুকই কিন্তু তোকে বিয়ে করতে রাজি হয়েছিল। তাই এতে করে তে যেভাবে ধাম করে দরজা আটকে ছিল ঠিক সেভাবে খুলল। চোখ বিস্মিত কণ্ঠে বলে, তুমি স্বপ্ন দেখেছো নিশ্চয়ই। কতক্ষণ ঘুমিয়ে থাকো, ঠিক হয়ে যাবে। রোজ তেকে টেনে বের করে বাথরুম থেকে। সত্যি বলছি আমি, ও তোকে বিয়ে করতে রাজি হয়েছে। তবে তোর মত ছাড়া বিয়ে করবে না এটাও বলেছে। তে যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য তার চোখের সামনে দেখলো। তার বিশ্বাসই হচ্ছে না। তে থমকানো গলায় মাকে বলল, মানে জাংকুক? না না, জাংকুক কখনোই এই কথা বলবে না, জীবনেও না। ভেবেই তেই পা ফেলে ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। উদ্দেশ্য জাংকুকের সাথে কথা বলা। তার বুক ধড়ফড় করছে। জাংকুকের মতো মানুষ আমাকে বিয়ে করবে কেন? এটা হতেই পারে না, না কখনোই না। যেখানে জাংকুক আমাকে বস্তি রাস্তার মেয়ে এত বাজে বাজে কথা বলে, সেখানে জাংকুক আমাকে বিয়ের জন্য রাজি হচ্ছে। ভাবতে ভাবতে তে দোতলায় গিয়ে জাংকুকের রুমে দরজায় কড়া না এসে দরজাটা খোলাই। তে এবার অনুমতি ছাড়াই জাংকুকের রুমে ঢুকে বড় বড় শ্বাস নিচ্ছে। তে দেখলো জাংকুক দেয়ালে একটা পেন্টিং এর সামনে দাঁড়িয়ে আছে। পেন্টিং এর নিচে লেখা মি আমর। জাংকুক রুমের মাঝখানে দাঁড়িয়ে ছিল। দরজা খোলার শব্দে জাংকুক পেছনে তাকায়, দেখে তেই হুড়মুড়ে তার রুমে ঢুকেছে। জাংকুক সেদিকে ফিরে পকেটে হাত পুড়ে দাঁড়ালো। তেই জাংকুকের সামনে এসে দাঁড়ায়, হাঁপাতে হাঁপাতে বলে, জাংকুক এসব আমি কি শুনছি? তুমি কি শুনেছ আমি কিভাবে জানবো? এই বলে জাংকুক কপিতে চুমুক দেয়। দৃষ্টিটা সদ্য ঘুম থেকে ওঠা তের ফোলা ফোলা চেহারার দিকে। একদম ঢং করবে না আমার সামনে। তুমি নাকি আমাকে বিয়ে করবে বলেছ? এই মিথ্যে কথা কার কাছ থেকে শুনেছ তুমি?
জাঙ্কুক ব্রুকুচকে প্রশ্ন করলো। তে বুকে হাত দিয়ে শান্তির নিঃশ্বাস ছাড়লো। আমি ঠিকই জানতাম আমার মাই সবসময় আবল তাবল স্বপ্ন দেখে, কিন্তু তে শান্তির শ্বাস আটকে গেল মাঝ পথে যখন জাঙ্কুক বলে, বলেছি আমি বিয়ের জন্য রাজি, বিয়ে করব তখনই যখন তুমি হ্যাঁ বলবে। জাঙ্কুকের কথা শুনে তের আবারও দম আটকে আসা চেহারায় তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে, কম্পিত কণ্ঠে বলে, তুই যা তা বলছো তুমি জাঙ্কুক? জাঙ্কুক জবাব না দিয়ে বারান্দা চলে গেল। তেও জাঙ্কুকের পিছু পিছু গেল। উত্তেজিত গলায় বলল, কি কি বললে তুমি এসব? তুমি আমাকে বিয়ে করবে? জাঙ্কুকের জবাব দিতে না দেখে দিশেহারা হয়ে গেল তে। এটা কিভাবে সম্ভব? জাঙ্কুক কেন আমাকে বিয়ে করবে? জাঙ্কুক তুমি উত্তর দিচ্ছ না কেন? তে, একটা কথা তোমাকে এতবার বলা লাগে কেন? কান পরিষ্কার করে এসো, তারপর কথা বলো। তেই তখন তার এক হাত চুলে রেখে মাথা ঠান্ডা করতে লাগলো। সে কয়েকটা গভীর শ্বাস ফেলে নিজেকে শান্ত করে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। মা তোমাকে প্রস্তাবটা দিয়েছে তাই না? আমার মাও না আসলেই তোমাকে ভেবেছিল আমার যোগ্যতায় হুট করে বলে বসেছে। তুমি নিশ্চয়ই মাকে মজা করে হ্যাঁ বলেছো তাই না? এই ধরনের বিষয়ে আমি মজা করি না তেই। আর আমাকে কি সত্যি তোমার যোগ্য মনে হয় না? বলো তেই, কেন কেন আমাকে বিয়ের জন্য রাজি হয়েছো তুমি জাঙ্কুক? রাজি না হওয়ার কারণ আছে কি বলো তাই? না, থাকার কথা না। তোমার কাছে আমি রাস্তার মেয়ে, বস্তির মেয়ে, থার্ড ক্লাস, লোভী, আরো কত কি। সে মেয়েকেই কেন বিয়ের জন্য রাজি হলে তুমি জাঙ্কুক? জাঙ্কুক নিরক্ত চোখে তাকায় তের দিকে। আমি তোমাকে সরি বলেছি তেই। বেশ, কিন্তু আমি কেন? এমন তো না যে আমাদের মাঝে কোনো রকমের প্রণয় সৃষ্টি হয়েছে, কিংবা তোমার মনে বা আমার মনে একে অপরের প্রতি ফিলিংস আসার জন্য এমন কোনো কাজ আমরা কেউই করিনি। তাহলে তাহলে কিসের জন্য রাজি হওয়া জাঙ্কুক? জাঙ্কুক রুমের ভেতরে সে পেন্টিং এর দিকে দৃষ্টি স্থাপন করলো। তে জাঙ্কুককে অন্যদিকে তাকাতে দেখে বলে, আমার দিকে তাকিয়ে কথা বলো জাঙ্কুক। জাঙ্কুক তাকালো তের চোখ বরাবর। তের রাগ হঠাৎ করে নিভে গেল। ওই চোখে তাকিয়ে জাঙ্কুককে শাসানোর জন্য কোনো শব্দ তার মুখে আসলো না। উল্টো তার মনে হলো জাঙ্কুককে আমার চোখের দিকে তাকিয়ে থাকতে বলে ভুল করেছি আমি। ওই ধারালো দৃষ্টির সামনে সমস্ত রাগ নিমিষে পানি হয়ে গেল আমার। তাই হাঁসফাঁস করতে লাগলো। ভেতরে ভেতরে তার একটু পানি খাওয়া জরুরি। আমার মনে যে ফিলিংস নেই সেই খবর তুমি কিভাবে জানো তেই? জাঙ্কুক গভীর চোখে তাকালো। জাঙ্কুকের কথাটার মানে বুঝতে অনেকক্ষণ লাগলো তে। তারপর হতবুদ্ধ হয়ে বলল, তার মানে আমার জন্য তোমার মনে ফিলিংস আছে, এটাই বলতে চাচ্ছ? টিউব লাইটতেই জাঙ্কুক ঠোঁট টিপে বলল, একদম অপমান করবে না আমায় জাঙ্কুক। তাই মাথা চেপে ধরলো। জাঙ্কুকের প্রতিটি কথা অবিশ্বাস্য ঠেকছে। এদিক সেদিক তাকিয়ে নিজেকে ধাতস্থ করলো সে। বলল, জাঙ্কুক তুমি তো জানো আমার অতীতে কি হয়েছিল, নাকি সেই দয়া থেকে রাজি হওয়া? বলো। আমি কাউকে দয়া দেখাই না তেই, শান্ত স্বরে বলল সে। তোমার ভাই কালকে যা বলেছে তা তো একদম ঠিক বলেছিল। আমাকে যে বিয়ে করবে তার কপাল পড়বে। আমি তো নষ্টা তেই। জাঙ্কুক আচমকা ধমকে উঠলো তেকে। সে ধমকেতেই হালকা কেঁপে উঠলো। জাঙ্কুকের চোখের দৃষ্টি এমন যেন সে খুব খারাপ একটা কথা বলেছে। জাঙ্কুকের চোখ রাঙা। সে চোখে চোখ রাখতে পারলো না তে। চোখ ফিরিয়ে নিল তেই। এসব বাজে কথা তোমার মুখে যেন আর দ্বিতীয়বার আমি না শুনিতেই। জাঙ্কুক কঠিন গলায় বলল কথাটা। তারপর কপের মগটা বারান্দার টেবিলে রেখে তের নিকট এক পা করে এগিয়ে আসলো। তেই এক হাত দূরত্বে ছিল। ভারী সোয়েটার থাকা সত্ত্বেও তের শরীর হিম হয়ে যাচ্ছে। শীতল স্রোত বয়ে যাচ্ছে রন্ধে রন্ধে। জাঙ্কুক তের মুখের নিকট এসে ঝুঁকলো। রেলিং শক্ত করে চেপে ধরলো। তে দাঁত খটখট করে কাঁপছে।
তে তার চোখ দুটো খুব কষ্টে কুয়াশা ঢাকা অস্পষ্ট বস্তুর দিকে তাক করে রাখলো। জাংকুক তার কানের কাছে এসে ফিস ফিস করে বলল, ভালোবাসা শব্দটা 4 অক্ষর হলেও এর অর্থ সমুদ্রের ন্যায় গভীর। এই গভীর অর্থ প্রকাশের ধরন কিন্তু সবার এক না তেই। তাই জিওনার আমাকে এক কাতারে ফেলবে না। আমি আমি জাংকুকের উষ্ণ নিঃশ্বাস তার কানে পড়ছে, তার বুকের ভেতরটা টিপ টিপ করছে। তাই এক পা পেছলো, কয়েকবার ঢোক দিল, শুকনো খটখটে গলাটা ভেজানোর চেষ্টা করলো। তের এমন অবস্থা দেখে জাংকুক তার আগের জায়গায় ফিরে গেল। কফি ঠান্ডা হয়ে গেছে। কফির মগটা হাতে নিয়ে অবশিষ্ট কফিটুকু মগে ঘুরাতে ঘুরাতে বলে, আমাকে বিয়ে করবে তেই? জাংকুকের এমন প্রশ্নেতে চমকায়। জাংকুক নিজের মুখে বলেছে তাকে প্রস্তাব দিচ্ছে বিয়ের। জাংকুকের প্রশ্নটা তের মনে তোলপাড় সৃষ্টি করে দিল। আমি তো কখনোই জাংকুকের চোখে আমার জন্য আলাদা কিছুই দেখিনি, আর আমার মনেও তো জাংকুকের জন্য কিছুই নেই। তাহলে আমি কিভাবে জাংকুককে বিয়ে করব? জাংকুক, তুমি তো বলেছিলে আমার মত ছাড়া বিয়ে করবে না, তাই না? জাংকুক কপির মগটা ঘোরানো থামিয়ে তের দিকে তাকায়। তেই সে চোখে চোখ রেখে বলে, আমি যদি তোমাকে বিয়ে করতে না চাই? কারণ দেখাও। কারণ হলো কারণ তেই বিভ্রান্ত হলো। সত্যি তো, আমি এখন জাংকুককে কি কারণ দেখাবো? জাংকুককে বিয়ে না করার কারণ তো কোনো কিছুই নেই। এসব ভেবে তাওতে জোর করে একটা কারণ দেখালো। কারণ কারণ আমার মন সায় দিচ্ছে না তোমাকে বিয়ে করতে। আমি তোমাকে কখনোই মনের বিরুদ্ধে যেতে বলবো না তেই, তুমি ভাবো। তাও যদি তোমার মন না চায় তাহলে তাহলে ব্যাপারটা এখানে ক্লোজ। কথাটা শুনে সেই মুহূর্তে তে এক প্রকার পালিয়ে চলে এলো জাংকুকের রুম থেকে, যেন তে কিছু চুরি করেছে। জাংকুকের সামনে দাঁড়িয়ে থাকার শক্তি যেন তে পাচ্ছিল না। তের বুক কাঁপছিল। তে সিঁড়ি দিয়ে নামতে নামতে অনেক কথা ভাবতে থাকে। জাংকুক আর জিয়ন দুজনেই আলাদা মানুষ। জিয়নের জন্য আমার মনে ভালোবাসা তৈরি না হলেও প্রথম প্রথম একটু মায়া জন্মেছিল জিয়নের জন্য, কিন্তু তারপর সেটাও কেটে গেল। কিন্তু জাংকুকের বেলা তো কখনোই আমার মনে কিছুই হয়নি। বরং জাংকুককে তো আমি সব সময় আমার নিজের জীবনের সর্বনাশের জন্য দায়ী করে এসেছি। কিন্তু আদৌ কি তা? জাংকুক তো আমাকে আরো বাঁচিয়ে দিয়েছিল সর্বনাশ থেকে, আমার পরিবারকে রাস্তায় বসা থেকে বাঁচিয়েছিল। হয়তো জাংকুক এসব তার ভাইয়ের জন্যই করেছিল, কিন্তু এখন তো জাংকুকের কোনো স্বার্থ নেই, সব জীবনের জন্য করেছিল সে। জাংকুকের তো কোনো দোষ আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আমাকে জোর করে জিয়নের জীবনে এনেছিল, এই একটাই তো ভুল ছিল জাংকুকের। এসব করেও লাভটা কি হলো জাংকুকের? বরং জাংকুক এত কিছু করে ভাইয়ের থেকে সেই অবজ্ঞায় পেয়ে যাচ্ছে, গালি শুনছে। বলতে গেলে সব দিক দিয়ে জাংকুকের কোনো স্বার্থই ছিল না, বরং জাংকুক সব সময় অবহেলিত। তবে এই ভেবেই আমি অবাক হচ্ছি যে এখন আবার জাংকুকের মনে নাকি আমার জন্য কিছু আছে। এটা কি বিশ্বাস করার যোগ্য? কিভাবে কিভাবে সম্ভব? জাংকুক সর্বদা আমাকে এড়িয়ে গেছে, তাহলে আমার জন্য? কিন্তু কিন্তু আমার মনে তো জাংকুকের জন্য কোনো ফিলিংস নেই। তবে তবে অপছন্দ না হওয়ার কোনো কারণও তো নেই। জাংকুকের ব্যবহার ভালো, নমনীয়, সব দিক দিয়ে 100তে 100 জাংকুক। জিয়নের মতো উশৃঙ্খল না। জাংকুককে রিজেক্ট করার মতো আসলেই কোনো রিজনই তো আমি খুঁজে পাচ্ছি না। তবে কি জাংকুককে একটা সুযোগ দিব? এদিকে তে চলে যাওয়ার পর জাংকুক ফের রুমে এসেছে, দেয়ালে টানানো ছবিটার দিকে তাকালো আর নিজে নিজে বলতে লাগলো, কিউব লাগতেই। আচ্ছা, তে কি ছবিটা দেখেনি ভেবে জাংকুক সেই ঠান্ডা কপিতে চুমুক দিল। কিন্তু
আশ্চর্যের ব্যাপার হলো এই ঠান্ডা কফিটাও এখন জাংকুকের কাছে অমৃত লাগছে। জাংকুক ছবিটার দিকে তাকিয়ে ধীর স্বরে বিড়বিড় করলো, মিয়ামোর মিয়ামোর।